আমন্ত্রণ আরেকবার বাংলাদেশ ইলেকশনে আমরা আলোচনা করছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে। আমার সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞরা, রয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। ডক্টর নাসিম বানু কথা বলছিলেন তখন। নাসিম বানু সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন তিনি। আর ডক্টর নাসিম বানু, আমরা এর আগে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে যে আজকের এই দিনটিকে শেষ পর্যন্ত আসলে কত মার্কস দেয়া যায়? এখনই মার্কস দিয়ে দিব? আগে আমি দেখি যতখানি দেখা গেল কত পার্সেন্ট ভোট টার্নওভার হয়েছে। এখন আমি তো মার্কস দিতে বলে আমি বেশি নাম্বার দিয়ে ফেলেছি, আপনি বলবেন আর কি। সামাজিক বিজ্ঞানে তো আমরা 100-তে 100 কখনো দিতে পারি না, তবে আমি 90 দিয়ে দিব। কিন্তু আচ্ছা, আমি 90 কেন দেবেন? এই জন্য 90 দিব যে একটা আসলে যদি আমি একদম আজকে থেকে না, কিন্তু আমি বলবো যে তফসিল ঘোষণার আগে থেকেও, নির্বাচন হওয়ার সম্ভাবনার সময় থেকেও, যে নির্বাচন হবে কি হবে না, অংশগ্রহণমূলক হবে কি হবে না, এই ধরনের কিছু অনেকগুলো মানে জনমনে বা বাংলাদেশের জনগণের মনে অনেক ধরনের প্রশ্ন ছিল। তারপরে একসময় আলোচনা হলো এবং অংশগ্রহণমূলক নির্বাচন হলো, তারপরে সর্বশেষ সেটা অন্তর্ভুক্তিমূলক হলো। এবং আজকে সারাদিনের যে যদি সারাদিনের নির্বাচনের অবস্থাটা যদি দেখা যায়, তাহলে আমি বলবো যে আমি একই কথা কেন বলবো, একটু আগেও বলেছি যে বিগত আপনার সংসদ নির্বাচনগুলোর তুলনায় এটাকে আমার অনেক বেশি নিরবিচ্ছিন্ন মনে হয়েছে। তবে কোথাও না কোথাও সহিংসতা তো হয়েছে। আমি ছিলাম লেভেল প্লেইং ফিল্ডের কাছে। আমি বলবো যে আমি সেখানে একটু চলে যাই যে আসলে একটা সফল জাতীয় সংসদের জন্য, বা আপনি যদি মনে করেন রাষ্ট্র পরিচালনা করতে গেলে সরকারি দল এবং বিরোধী দলকে উভয়কেই সমান ভূমিকা পালন করতে হয়। সরকারের দায়িত্ব হচ্ছে ওনারা পলিসি মেকিং করবেন, পলিসি ইমপ্লিমেন্টেশন করবে, একটা ছোট অর্থে আমি বললাম। আর বিরোধী দলের দায়িত্ব হচ্ছে ওনাদেরকে সমালোচনা করে সঠিক পলিসি মেকিং করতে এবং সঠিক ইমপ্লিমেন্টেশন করতে সাহায্য করে। সাথে সাথে একটা জিনিসও মনে রাখতে হবে যে যারা বিরোধী দলে আসে ওনারাও কিন্তু জনগণের ভোটেই আসে। সুতরাং জনগণের ভোটে আসলে এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা যেটা বলছি, সেটা এই ক্ষেত্রেও তো লেভেলটা সমান তালে প্লে করতে হবে। অর্থাৎ আমি যারা সরকারি দলে এসছে ওনারাও জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসছে, এটা হয়তো ওনারা সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসছে, কিন্তু যারা বিরোধী দলে এসছে ওনারাও জনগণের ভোটে, বাংলাদেশের জনগণের ভোটেই কিন্তু নির্বাচিত হয়ে এসছে। তাহলে যদি লেভেলটা জাতীয় সংসদে প্লে করতে হয়, তাহলে কিন্তু সেটা সমানভাবে প্লে করতে হবে। এবং একটা জাতীয় সংসদে যখন সরকারি দল এবং বিরোধী দল সমান দায়িত্বের সাথে ভূমিকা পালন করে, সেটাই কিন্তু গণতন্ত্রকে নিশ্চিত করতে পারে এবং সেটাই বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ রূপ দিতে পারবে। এবং আমরা আশা করছি যে এবারের সংসদ সেটা করতে পারবে। কারণ আমরা জানি যে বাংলাদেশে যে বাংলাদেশ এখন মধ্য আয়ের থেকে উচ্চ আয়ের দেশের দিকে যাচ্ছে। এবং বিগত 10 বছরে যেটা দেখা গেছে যে সরকার আপনার আমি একদম খুব ছোট করে যদি বলি যে ক্ষুধা এবং দারিদ্র্য বিমোচনে ব্যস্ত ছিল। এখন যদি বলি আমরা আল্ট্রা পুয়ার গ্রুপে বাংলাদেশে 5% জনগণ আছে। এবং এখন কিন্তু রাষ্ট্র ফোকাস করবে মানব সম্পদের সবচেয়ে বেশি ব্যবহারকে এবং সুশাসনের দিকে চলে যাওয়ার জন্য। আমি সব দলেরই মোটামুটি আপনার নির্বাচন মনে করছেন যেহেতু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, অর্থাৎ আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতান্ত্রিক কাঠামোটাই একই রকম প্রতিদ্বন্দ্বিতামূলক থাকবে, এক ধরনের ভারসাম্য সেখানে থাকবে এবং সেটি আসলে আমাদের যে অগ্রগতি সেটিকেও আসলে প্রভাবিত করবে বা এগিয়ে নেবে বলে মনে করছেন। এই যে এখনকার যে গণতান্ত্রিক যে চর্চা, অর্থাৎ যে প্রতিদ্বন্দ্বিতা, যেহেতু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতামূলক একটি সরকার কাঠামো দেখতে পাবো আমরা, সেখানে বিরোধী দলের অংশগ্রহণ থাকবে সক্রিয়, এগুলো আপনি আশা করছেন সেগুলো বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেবে বলে মনে করছেন? এই নির্বাচনকে আমি ওই দিক থেকে মূল্যায়ন করছি, কারণ এই জন্য যেহেতু এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, সুতরাং এটা গণতন্ত্রকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিকরণের দিকে নিয়ে যাচ্ছে, সংহত করবে বলে আপনি সুসংহত করবে বলে। আমাদের সঙ্গে সহকর্মী হোসাইন জিয়াদ চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। জিয়াদ, জানতে চাই চট্টগ্রামের কি খবর? চট্টগ্রামে সার্বিকভাবে দিনভর কেমন গেল, ভোটের পরিস্থিতি কেমন ছিল, কেন্দ্রে মানুষের উপস্থিতি, ভোটারদের উপস্থিতি, ভোটের হার, এগুলো সম্পর্কে নতুন কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা এবং একই সঙ্গে এখন গণনা কোন পর্যায়ে রয়েছে? সৌমিত্র, ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা যথারীতি শুরু হয়েছে এবং বেশ কিছু
কেন্দ্র থেকে আমরা বিচ্ছিন্ন কিছু ভোট কেন্দ্রের ফলাফলের বিষয়টিও জানতে পেরেছি, যদিও সরকারিভাবে সেটি এখনো ঘোষণা করা হয়নি। বিশেষ করে চট্টগ্রামের মিরসরাই, যেটি চট্টগ্রাম 1 আসন, সেখানে 10টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি, যেখানে নৌকা প্রতীকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পেয়েছেন 25,910 ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে নুরুল আমিন পেয়েছেন 325 ভোটের মতো এখনো পর্যন্ত। এবং আমি যেখানে আছি জিমনেশিয়াম হল, সেখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ভোট গণনার, এবং বিভাগীয় কমিশনার থেকে শুরু করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার যিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তারা উপস্থিত রয়েছেন। প্রিজাইডিং অফিসাররাও, সহকারী প্রিজাইডিং অফিসাররাও অনেকে এসেছেন এখানে, এবং এখান থেকে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। আলাদা আলাদা বুথ করা হয়েছে চট্টগ্রামের সবকটি আসনের জন্য। বিশেষ করে মহানগরের যে 6টি আসন, সেই 6টি আসনের ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে। বাকি 10টি আসনের ফলাফল জেলা, সেটি ঘোষণা করা হবে জেলা প্রশাসনের কার্যালয় থেকে। সারাদিনের খবর জানতে চেয়েছেন সৌমিত্র। সুষ্ঠু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আমরা বলতে পারি, কারণ বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ হয়েছে। উৎসবমুখর একটা পরিবেশ ছিল ভোট কেন্দ্রের আশেপাশের এলাকাগুলোতে। আমরা সকালবেলা যদিও ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল, দুপুর এবং বিকেল নাগাদ ভোটার সংখ্যা অনেকটাই বেড়েছে। তবে দু একটি ছোট সহিংসতার ঘটনাও ঘটেছে। পটিয়া এবং বাঁশখালীতে 2 জন নিহতের খবর আমরা পেয়েছি। এটি হতাশাজনক, সেটি আমরা আলোচনায় বলছিলাম। জিয়াদ, আপনাকে ধন্যবাদ। শৌকত হোসেন জিয়াদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে ফলাফল আসা শুরু হয়েছে। জনাব রাজিকুজ্জামান রতনের কাছে এবারে যেতে চাই। জনাব রতন, আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের রাজনীতি এবং গণতন্ত্রে আসলে এবারের নির্বাচন শব্দটা যদি ব্যবহার করতে চাই, কতখানি প্রভাব রাখবে, বা এই নির্বাচন এবং এই যে গত 3 মাস যে ঘটনাবহুল রাজনৈতিক পরিস্থিতি গেল বাংলাদেশে, সেটি আসলে কতখানি আমাদের রাজনীতির, আগামী রাজনীতির গতিপথ ঠিক করবে বলে আপনি মনে করেন? এবারের নির্বাচনটা আমাদের আশা এবং আশঙ্কার নির্বাচন ছিল। আশা ছিল এই কারণে যে 2008-এর পরে 2018, 10টা বছর, হ্যাঁ, এই 10 বছরে আমাদের ডেমোগ্রাফিক মানে পরিবর্তন কি হয়েছে, ইকোনমিক অ্যাসপেক্টসের পরিবর্তনগুলো কি হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধের পরিবর্তনটি কীরকম হয়েছে, এবং সমাজের অভ্যন্তরে যে যদি বলি সোশ্যাল ডায়নামিক্স, সেটার কী ধরনের পরিবর্তন হয়েছে, সবগুলোকে বিবেচনায় নিয়ে একটা প্রজন্ম কিন্তু নির্বাচনে অপেক্ষা ছিল। এর মধ্যে 2014 সালের একটা নির্বাচন ছিল, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ফলে এবার একটা অন্তত সম্ভাবনা, আমরা যেমন অর্থনৈতিক উন্নয়নের সূচকগুলোকে দেখাই, তার সাথে সাথে গণতান্ত্রিক উন্নয়নের সূচকটাকেও আমরা দেখতে চাই, যে ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট যেন হাত ধরাধরি করে চলে, তা না হয়ে অনেক সময় মনে হয় ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্ট হাতাহাতি করছে। মানে মনে হচ্ছে যে উন্নয়ন হলে গণতন্ত্র তুমি বসে থাকো, আর গণতন্ত্র চাইলে উন্নয়ন কিন্তু হবে না বাবা। এইরকম বিষয় যেন আমাদের এখানে না আসে। যদি ডিবেট ডিসকাশন না হয়, যদি ডিসিশন মেকিং এই প্রসেসের মধ্যে অংশগ্রহণ করতে না পারে, এবং এই ডিসিশনের বিষয়টা যেন ডেমোক্রেটিক্যালি ডিসিশনটা নেওয়া হয়, যেখানে মেজরিটি অবশ্যই মেজরিটির মতটাই প্রণিধানযোগ্য, কিন্তু যারা মাইনরিটি তারা ইগনোরড হবে না, অথবা তাদেরকে বাইপাস করা হবে না, তাদেরটাও মানে অ্যাকাউন্টে নেওয়া হবে। কারণ মাইনরিটিও সামটাইমস মাইনরিটি রিফ্লেক্স দ্য ট্রুথ। যদি আমরা ইকোনমিক্সের ক্ষেত্রেও দেখি, এক অমর্ত্য শুনতে একা, ব্যক্তি তো একা, তখন কি তাকে মেজরিটি মাইনরিটি দিয়ে গুনবো? তা গুনবো না। তখন দেখবো তার চিন্তার গভীরতাটা কীরকম আছে। ফলে গণতন্ত্র অন্তত এই স্পেসটা দিয়ে দেয় যে ব্যক্তি আপনি যাই হন না কেন, আপনার চিন্তাটা কী, ব্যক্তির গায়ের রং, ব্যক্তির ধর্ম, ব্যক্তির লিঙ্গ, এটা বিবেচনার বিষয় নয়। বিবেচনার বিষয় হচ্ছে তার যুক্তিটা কী। তো সেটার জন্য একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারটা লাগবে, যেখানে সবাই বলতে পারবে কথাটা। ফলে আমরা একদিকে যখন ভবিষ্যতের কথা বলি, সাথে সাথে একটা ভয়হীন পরিবেশের কথা বলি। ভূত আমাদেরকে টানে পিছন দিকে, ভবিষ্যৎ টানে সামনের দিকে। তাহলে পিছন থেকে সামনে যাওয়ার ক্ষেত্রে একটা ভয়হীন পরিবেশটা দরকার। সেই ভয়হীন পরিবেশের সবচেয়ে সর্বোত্তম চর্চাটা হওয়ার কথা নির্বাচনের মধ্য দিয়ে, যে আমি আমার মতামতটা রিফ্লেকশন, পলিটিক্যাল আমার যে ডিসিশন, সেটা যারা নেবেন, সংসদে বসে যারা নেবেন পলিটিক্যাল ডিসিশনগুলো, তাদেরকে আমি নির্বাচিত করছি। কিন্তু আমরা এই জন্য আশা করেছিলাম যে এইবার নির্বাচনে অন্তত ইস্তেহারগুলো সবাই একটু বিবেচনা করবে। কিন্তু নির্বাচনে আমরা দেখলাম ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচনের মতো করে যে এলাকার ব্রিজ কালভার্টের কথা বলা হচ্ছে, আইনসভায় কি করবেন সেই কথা, যে জায়গাগুলোতে জোর দেওয়া উচিত বা ভরকেন্দ্র থাকা উচিত ছিল, সেখানে ছিল না বলে আপনি মনে হচ্ছে। আমরা আরও বিস্তারিত কথা বলবো, একটা বিরতিতে যেতে হচ্ছে এখন বাংলাদেশ ইলেকশন থেকে। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই গণনা শেষে কোনো কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। সেই সব ফলাফল জানতে চোখ রাখুন যমুনার পর্দায়। একটা বিরতি নিচ্ছে বাংলাদেশ ইলেকশন থেকে, ফিরছি ঠিক 5টায়।